ওয়েলকাম ভিউয়ার্স, স্কিলউইজ স্কিল টক। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাসমিয়া সুমানা। তাসমিয়া সুমানা কাজ করছেন অ্যাডভোকেট হিসেবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজেস কোর্ট চট্টগ্রামে। সো বরাবরের মতো যেটা আমরা করি স্কিল টকে, আমরা সাধারণত একজন ক্যারিয়ারের ব্যাপারে এক্সপার্ট যিনি একটা প্রফেশনে কাজ করছেন কাউকে আনি, যেন আপনারা ফার্স্ট হ্যান্ড তার থেকে জানতে পারেন ক্যারিয়ারের খুঁটিনাটি বিষয়গুলো এবং ডিসাইড করতে পারেন অ্যাকর্ডিংলি। অ্যাজ এ সেড, তাসমিয়া সুমানা উনি অলরেডি কাজ করছেন অ্যাডভোকেট হিসেবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট চিটাগংয়ে। উনি আজকে আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন, সো হ্যাটস অফ টু হার। উইদাউট further ado, I'll just put her on stage and we'll go through the usual routine. We'll ask her some questions and you decide whether this career is the right one for you. So there you go. Hi Sumana, ভালো আছেন? জি, হ্যালো তাহসিন জি, ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ ফর আস্কিং। আমিও ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দিচ্ছেন। আমরা যেটা সাধারণত করি, আমাদের বাঙালি কমিউনিটি এবং অন্যান্য যারা ইন্টারেস্টেড আছেন প্রফেশনাল বিভিন্ন ক্যারিয়ার অ্যাডভাইস এবং ক্যারিয়ার টিপসের ব্যাপারে, আমরা সাধারণত এই সেশনটা অর্গানাইজ করি তাদের জন্য যারা একটা প্রফেশনের ব্যাপারে একটু খুঁটিনাটি বিস্তারিত জানতে চান, সো দ্যাট দে ক্যান ডিসাইড ইন হোয়াট এরিয়া দে শুড বি ফোকাসিং অন, এবং তারা যদি ফাইনালি এই প্রফেশনে আসতে চান তাদের কি কি করতে হবে। তো আমি আপনার ব্যাপারে যতটুকু জানি, আপনার আসলে পারিবারিকভাবে কেউই মনে হয় এই ল প্রফেশনের সাথে কখনোই জড়িত ছিলেন না। ইনফ্যাক্ট ডাক্তার বা এই ধরনের ইঞ্জিনিয়ার এই ধরনের বা ইকোনমিস্ট এই ধরনের প্রফেশনের একটা মনে হয় চল ছিল। তো আপনি আসলে কি জন্য এই প্রফেশনে ইন্টারেস্টেড হলেন এবং কিভাবে এই প্রফেশনের ব্যাপারে জানতে পারলেন and decided you will be coming and working as a lawyer, সেটা যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সো অ্যাকচুয়ালি শুরুটা হচ্ছে বেসিক্যালি কিছুটা আমার ফ্যামিলিতে, আপনি যেটা বললেন, আমার ফ্যামিলিতে লাইক নো ওয়ান ইজ রিলেটেড টু ল প্রফেশন। হ্যাঁ, সো আমার বাবার একটু ইচ্ছা ছিল, আর আর আমার একটু ছোট থেকে আমার নানির সাথে আমার অনেকটুকু সময় কাটানো। উনি যখন পেপারস পড়তেন, উনি খুব উনি রেগুলার পেপার পড়তেন। উনার একটা যে পলিটিক্যাল বা সোশ্যাল ইস্যুস গুলো নিয়ে উনি খুব ওয়েল অ্যাওয়্যার ছিলেন। সো উনার সাথে যখন থাকতাম কিছুটা পেপার, বিশেষ করে আমি ক্রাইম অন ক্রিমিনাল সাইকোলজি রিলেটেড জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। তখন যখন বড় হওয়ার টাইমটাতে এবং আমার বাবা যখন বললেন যে লতে পড়ো, দেন আই ফেল যে এটা খারাপ না, আমার তো ব্যাপারটাতে একটু ইন্টারেস্ট আছে। অ্যান্ড বেসিক্যালি একদম টু বি অনেস্ট, যে এই সাবজেক্টটাতে পড়তে পড়তে গ্র্যাজুয়ালি আই আন্ডারস্টুড যে স্টাডিং in law or becoming a lawyer in law profession, মানে both are very different. আপনি পড়ছেন এক জিনিস, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি বাংলাদেশে যেটা হয়, পড়ার সাথে আপনার এই প্রফেশনের বেশ অমিল। সো আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফ ক্যারিয়ারে যাবেন, কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো আমি অ্যাকচুয়ালি টাইমের সাথে পড়তে পড়তে গ্রাজুয়েশন শেষ করে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি লয়ার হিসেবে, একদম ফুল ফ্লেজ লয়ার হিসেবে কোর্টে প্র্যাকটিস করতে চাই। সো ওভাবেই আসলে আসা। এটা অ্যাকচুয়ালি টাইম এর সাথে আমি শিখেছি আর কি এই প্রফেশনটাতে। আর আস্তে আস্তে আমি শিখলাম যে যখন ডিসাইড করলাম যে এই কোর্টেই প্র্যাকটিস করব, সো তখন দেখলাম যে যে ভালনারেবল মানুষদেরকে যেই হেল্প করার যেই বিষয়টা থাকে, এটা আমার সবসময়, আমি ছোটবেলায়ও অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম। সো ওই জিনিসটা ইটস মোর ইজিয়ার than any other profession, like lawyer, politicians and doctors, যে সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয় যাদেরকে। সো এই প্রফেশন থেকে অ্যাকচুয়ালি এই হেল্প করার বিষয়টা ভালনারেবল পিপলদেরকে, এটা খুবই কম্পারেটিভলি অনেক ইজি। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে এখন যেটা ফিল করি যে এই প্রফেশনে এসে যে মানুষের লাইফে যে চেঞ্জ আনার একটা বিষয় থাকে, যেটা এই প্রফেশন থেকে আমি পাচ্ছি, সেটা আমাকে আরো বেশি মোটিভেট করেছে যে আমি প্র্যাকটিস করি, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গ্রো করছি এই প্রফেশনে। আচ্ছা, আমি মানে if I'm not wrong, so you actually needed a push from a family, so your father was interested and উনি বলাতে তারপরে আপনি এক্সপ্লোর করা শুরু করলেন, but gradually you start liking the profession. মানে এটা এমন না যে প্রথম থেকে আপনার প্ল্যান ছিল। No, I had no idea about courts and all. In Bangladesh, এটা খুবই এটা আনফরচুনেটলি এটা ল গ্রাজুয়েশনের সময় স্টুডেন্টদের মধ্যে কোর্ট সম্পর্কে ধারণা
খুবই কম থাকে। এটা প্র্যাকটিক্যালি এখন কিছুটা শেখানো হচ্ছে, বা আমাদের সাবজেক্টস গুলো যেগুলো চুজ করা হতো কোর্ট রিলেটেড ইস্যুস গুলা এখন যেমন সিলেবাসে অনেক ভার্সিটিজ ইনক্লুড করছে, বাট আমি যখন পড়েছি এই ধরনের জিনিসগুলা প্র্যাকটিক্যাল লিটির সাথে অনেক ডিফারেন্স ছিল। সো আস্তে আস্তে আসলে জিনিসটা শিখতে পেরেছি। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। আপনি যেটা বললেন যে আমাদের আসলে বাংলাদেশেও অনেকের এই কোড সম্পর্কে ধারণাটাও কম থাকে ওই ক্যারিয়ারের শুরুতে, তো সেই ধারণাটা কি, কারেক্ট মি ইফ আই এম রং, সেই ধারণাটা কি মোর অর লেস একটু নেগেটিভ সাইড থেকে কাজ করে না, যে কোর্টে আসলে যাওয়া, কোর্টে কাজ করা, ইউনো ভালো মানুষজন হয়তো কোর্ট কাছারির আশেপাশে যায় না। সো এইটুকুন কখনো চিন্তা মাথায় এসেছে যে ঠিক আছে বাবা বলছে বা আমাকে এক্সপ্লোর করতে বলছে, বাট এই প্রফেশনটা তো আসলে আমার মনের মতো প্রফেশন না, সো আমি বরঞ্চ বাবাকে রিফিউট করি, আমি বরঞ্চ বাবাকে বলি অন্য একটা প্রফেশন নিয়ে করা, সেটা কি কখনো হয়েছে? ওকে, নো, অ্যাজ আই সেড যে আমার একটু ইন্টারেস্ট ছিল বেসিক্যালি, এমন না যে শুধু বাবার। সো আমি পেপার পড়তে, আমি একদম ফুল ফ্লেজ ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করছি। সো আমার সবসময় এই ক্রিমিনাল সাইকোলজি, ক্রিমিনোলজি এই বিষয়গুলা আমাকে অ্যাট্রাক্ট করতো। সো এই জন্য আমার আসলে কোনো প্রেশার মনে হয়নি ফ্যামিলি থেকে। ওকে, সো পার্টিকুলারলি ইউ আর ফোকাসিং অন ক্রিমিনাল ল। ইয়েস। ওকে, তা আমাদেরকে একটু বলবেন এই জার্নিটা আপনার, আপনি তাইলে শুরুটা কিভাবে করলেন? কেউ যদি এখন আপনার মতো উদ্বুদ্ধ হয় যে আমিও লয়ার হিসেবে আসতে চাই এবং পার্টিকুলার হয়তো আমি ক্রিমিনাল ল নিয়ে প্র্যাকটিস করতে চাই, হোয়াট আর ইউ সাজেশন, হোয়াট দ্যাট পারসন শুড বি ডুইং বাংলাদেশের কনটেক্সটে? জি, বাংলাদেশের কনটেক্সটে বেসিক্যালি যে নিয়মটা আছে যে আপনি গ্রাজুয়েশন করতে হবে, এলএলবি ডিগ্রি হতে হবে, এবং ওটা 4 ইয়ার্স হয়, অথবা পাস কোর্স থেকেও আসে। বেসিক্যালি 4 ইয়ার্স আমি যেটা করেছি, এলএলবি ডিগ্রি নিয়েছি অনার্স, এবং এরপরে আমাদের বার কাউন্সিল, যেটা একটা অটোনমাস স্ট্যাটুটরি বডি, ওখান থেকে আপনি একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয়। সেটা বেশ কম্পিটিটিভ, বাংলাদেশে এখন এই মুহূর্তে অনেক কম্পিটিটিভ এক্সাম, এবং ওই এক্সামটা পাস করতে হয়, এবং আপনাকে এরপরে 6 মান্থস কোন একজন সিনিয়র লয়ার এর কাছে আপনি জুনিয়র মানে ইন্টার্নশিপের মতো পিপলেজ কমপ্লিট করতে হয়। সো এরপরে আপনি মেইনলি আপনার বাংলাদেশে অ্যাজ অ্যান অ্যাডভোকেট আপনি যদি প্র্যাকটিস করতে চান, আপনার বার কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে, লাইসেন্স লাগবে, এবং বেসিক্যালি এরপরে আপনি কোর্টে আসতে পারছেন, আপনার গাউন হবে, আপনার একটা নিজের একটা আইডেন্টিফিকেশন হবে, আপনি সব। কিন্তু এই প্রফেশনে আপনি জাস্ট, এটা আপনার শুরু, এরপরে আপনি গ্র্যাজুয়ালি শিখবেন। আপনার আসলে এখানে শিখার কোনো শেষ নাই, এটা শুরু থেকে আপনি এভরিডে ইউ ক্যান টিচ সামথিং নিউ। এই প্রফেশনটা আসলে এরকম যে প্রত্যেক দিন আপনি কিছু না কিছু শিখতে পারবেন। সো এটা একটা, জি। So sorry, so তার মানে even if I pass the course and I pass bar council exam, এরপরও কিন্তু আমি আসলে বলতে পারছি না যে আমি পার্টিকুলারলি ক্রিমিনাল লয়ার হচ্ছি বা স্পেশালাইজড হচ্ছি, কারেক্ট? না, এটা আসলে টাইমের সাথে, এবং বেসিক্যালি ক্রিমিনাল লয়ার হতে হলে আপনি যেটা প্র্যাকটিস, যদি কোর্টে প্র্যাকটিসিং ক্রিমিনাল লয়ার হতে চান, তখন আপনি কোর্টে আসবেন, কারোর সাথে থাকবেন, আস্তে আস্তে শিখতে হবে, ওভাবে করে হচ্ছে। এবং গ্র্যাজুয়ালি, এটা অ্যাকচুয়ালি আপনাকে ইট টেকস টাইম। আপনি দুদিনে 1 বছর প্র্যাকটিস করে আপনি কোর্ট সম্পর্কে বা আইন সম্পর্কে সবকিছু শিখাটা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি গ্র্যাজুয়ালি গ্রো করবেন আর কি প্রফেশন। তার মানে স্পেশালাইজেশনের পার্টিকুলার আর কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, যেটা আমি বুঝতে পারছি আপনার কথায়, যে এটা প্র্যাকটিসের মাধ্যমে মানুষজনের এই স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হয়। সো ইটস মোর অফ আ স্কিল বেসড প্রফেশন রাদার দ্যান সার্টিফিকেশন। সার্টিফিকেশনটা হয়তো আপনার একটা প্রথম পর্যায়ে লাগছে, বাট তারপর আপনাকে কাজ শিখতে হবে। জি, নট, হ্যাঁ, আপনি করতে পারেন, বিভিন্ন কোর্স আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ধরনের কোর্স আছে, বা প্রাইভেটেও কিছু ভার্সিটি অফার করছে এখন। কিন্তু বেসিক্যালি আপনার যে বেসিক জিনিসটা, যে বার কাউন্সিলের লাইসেন্স হলেই আপনি এরপর কোর্টে আসতে পারবেন, এবং আপনি যে সাইড, সিভিল সাইড হোক আর ক্রিমিনাল সাইড হোক, আর যে দিকে পছন্দ করেন সেটা চুজ করতে পারবেন। ওকে, আর এই কোর্সটা যেটা করতে হয় বার কাউন্সিল লাইসেন্স এক্সাম দেওয়ার আগে, এই কোর্সটা আপনি বলছেন আপনার ক্ষেত্রে আপনি এলএলবি করেছেন মোস্ট প্রবাবলি 4 ইয়ার্স, রাইট? ইয়েস। পাস কোর্সের একটা কথা বলছিলেন, এটা একটু আমাদের দর্শকদের জন্য বলবেন এটা? হ্যাঁ, পাস কোর্স এটা বেসিক্যালি হচ্ছে অন্য কোনো সাবজেক্ট থেকে আসে, উনারা অন্য কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন থাকে, তো উনারা 2 বছরের জন্য একটা কোর্স করা হয়, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও হয়। ওই কোর্সটা থেকেও তখন বার কাউন্সিলে ওটাতে এলএলবি কমপ্লিট করলে ওখান থেকে আপনি বার কাউন্সিলে
পরীক্ষার জন্য আপনি বসতে পারবেন। সো ওটা নিয়েও একটু অ্যাকচুয়ালি এখন ডিবেট চলছে যে ওটা বাতিল হোক, যে 4 বছরের গ্রাজুয়েশনটাই এনাফ। বিকজ এখন এত বেশি লয়ার্স, এত পপুলেশনের তুলনায় কোর্টের যে জায়গার তুলনায় এত বেশি লয়ার্স আছে। সো এটা নিয়ে এখন ডিবেট চলছে যে ওয়েদার এই কোর্সটা কি থাকবে 2 বছরের জন্য, 2 বছরে কি সম্ভব কিনা এলএলবি করা। সো এটা একটু ডিবেট চলছে, বাট এটা এখন এই মুহূর্তে করা যায়। আপনি অন্য কোনো সাবজেক্টের হলে আপনি একটা পাসপোর্ট কোর্স করে তারপরে আপনি বার কাউন্সিলের লাইসেন্সিং এক্সামিনেশনে বসতে। সো তার মানে হয় আমি আমার একটা গ্রাজুয়েশন অলরেডি আছে অন্য একটা সাবজেক্টে, দেন আই ডিসাইড টু গো ফর দিস পাস কোর্স উইচ ইজ 2 ইয়ার্স, অর আমি হয়তো এই কোনোটাই নাই, আমি হয়তো ইন্টারমিডিয়েট পাস করে বা কলেজ পাস করে আমি 4 বছরের আপনি যেটা গ্রাজুয়েশন বলছেন এলএলবি আমরা করতে পারি, তাই তো? জি 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 জি। আচ্ছা, আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন? মানে আমি এক হচ্ছে যে এই প্রফেশনটাতে প্রিডমিনেন্টলি আমরা, again correct me if I'm wrong because we are here to learn, right? But yes, predominantly we know or we had a belief যে এটা মেল একটা পপুলেশন বা ছেলেদের একটা বড় একটা ডমিনেন্স এখানে কাজ করবে, কোর্ট কাচারিতে যাবে। সো আপনি যখন শুরু করলেন, পড়াশোনা শুরু করলেন, আপনি কোনো ধরনের এ ধরনের কোনো বক্তব্য বা এ ধরনের কোনো ভিউয়ের শিকার হয়েছেন বা সম্মুখীন হয়েছেন যেখানে আপনাকে ডিসকারেজ করা হয়েছে, মেয়েরা কোর্টে যায় না বা মেয়েরা আসলে এই প্রফেশনে যায় না, এরকম কি কখনো হয়েছে? জি, এটা বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনে যদিও বলা ইকুয়াল রাইটস, বাট আসলে এভরিডে, অলমোস্ট এভরিডে কেউ না কেউ কোর্টে কোনো মহিলা লয়ার, ডেফিনেটলি আমি শিওর যে বাংলাদেশে এখনো যে এই অ্যাবিউজ বা এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এবং আমাদের এই সোসাইটিতে বেসিক্যালি আমরা ক্লায়েন্ট হিসেবে যারা আসেন তারা পুরুষ লয়ার থেকে মহিলা লয়ার থেকে পুরুষ লয়ারকে প্রেফার বেশি করেন। বিকজ একটা আমাদের একটা প্রি মাইন্ডসেট থাকে যে পুরুষরা মেয়েদের চেয়ে বেশি জানে, নলেজেবল হয়। হ্যাঁ, এই ধরনের একটা কিন্তু অ্যাপ্রোচ নিয়ে অনেক ক্লায়েন্ট আসে এবং এটা অনেক বড় সংখ্যার অনেক ক্লায়েন্ট, যে ছেলেরা অবশ্যই মেয়েদের চেয়ে অনেক বেশি নলেজেবল হয়। এবং আরো একটা থাকে যে বিশ্বাসটা করেন ওনারা, এবং এটা এটা অনেক লার্জ অ্যামাউন্ট অফ পিপল এটা এই জিনিসটা চিন্তা করে। এবং সেটা ছাড়াও হচ্ছে আমাদের যে আরো মানে একটা জিনিস থাকে যে মেয়েদের ক্যারি কোর্টের সাথেও যেহেতু ঘর সংসারের বিষয় থাকে, আমাদের সোসাইটিটা যেভাবে রান করে যে আপনি একজন নারী হলে আপনি বাসায় এসে কিন্তু কাজ শেষে আপনি এসে আপনি রান্না করবেন, বাচ্চা দেখবেন। সো অনেকের মাইন্ডসেট থেকে মহিলা তার তো আরো অনেক দিকে ডিস্ট্রাকশন থাকবে। সো মেল লয়ারের যেটা হয় না, সাধারণত সে ইনভলভ থাকে রাতে 10টা 11টা 12টা পর্যন্ত তারা চেম্বারে থাকে, অফিসে থাকে, যেটা হয়তো মহিলাদের ক্ষেত্রে কিছুটা টাফ হয়। সো এগুলো মানুষ আসলে একটা নেগেটিভ সেন্সে নেয় যে মহিলাদেরকে দিয়ে আদৌ সম্ভব কিনা এবং মহিলাদের এক্সপোজার বা নলেজ ইনাফ কিনা। এবং ইভেন আমরা এখন মানে খুবই এখন কিছুটা কম দেখছি, বাট অনেক সময় বসে দেখতাম যে ইভেন মহিলা জাজ বা ম্যাজিস্ট্রেট যারা থাকতেন তাদেরকেও মানুষ জাজ করতো যে কোর্টে বসেই যে মহিলা মানুষ উনি আর কতটুকু বুঝতে পারবেন। সো এটা আসলে খুব ডিসরেসপেক্টফুল এবং অফেন্সিভ মনে হলেও আনফরচুনেটলি এটা বাংলাদেশের ক্ষেত্রে ট্রু। এবং আপনি মহিলা লয়ার হিসেবে, এবং কোর্ট এমন একটা প্লেস যেখানে আপনি খুব চ্যালেঞ্জিং প্লেস এবং ওখানে অনেক ধরনের মানুষ আসে এবং সমাজের সব নেগেটিভ প্রোফাইল নেওয়া মানুষজনও ওখানে থাকে। সো আপনি সবার সাথে আপনি খুব লাউড এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড না হলে, সাহসী না হলে আপনি মহিলা হিসেবে ওখানে এবং থাকাটা অনেক কঠিন হয়ে পড়ে আর কি। আপনি নিজে একটি জলজান্ত এক্সাম্পল, এই প্রফেশনে এরপরও আপনি এসেছেন, আপনি কাজ করছেন। যারা ইন্টারেস্টেড, পার্টিকুলারলি আমাদের যারা ফিমেল পপুলেশন আছেন, এনাদের মধ্যে থেকে যারা ইন্টারেস্টেড হবেন, তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? এই চিন্তাটা যেটা আপনি বলছেন যে ইয়েস দেয়ার আর চ্যালেঞ্জেস, বাট আপনি তো এটা ওভারকামও করেছেন। সো হোয়াট ইজ ইউর সাজেশন টু দ্যাম? জি, আমার সাজেশন ইজ বেসিক্যালি মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি ওভাবে হতে হবে যে এটা একটা চ্যালেঞ্জিং প্রফেশন, এটা শুরু থেকেই সবাই বলে, এবং চ্যালেঞ্জিং ফর বোথ মেল এন্ড ফিমেল, নট অনলি যে ফিমেলদের জন্য, এটা মেলদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা প্রফেশন। সো এবং সেখানে আপনি যদি একজন মহিলা হন আপনার কিন্তু আরো অনেক
আশেপাশের অনেক কিছু চিন্তা করে আসতে হবে। অনেক ফ্যামিলিতে একসেপ্ট করতে চায় না লয়ার হিসেবে হাউস ওয়াইফদেরকে, বা ডটার ইন ল হিসেবে লয়ারকে মেয়েকে একসেপ্ট করতে চায় না, বা এই জিনিসগুলো আছে। সো ফ্যামিলি সাপোর্টটা যদি থাকে এবং নিজেকে ওই বিশ্বাসটা রাখা যে আমি আমি ওই কাজটুকু করতে পারবো, সো নিজের ওই চ্যালেঞ্জ একসেপ্ট করার মেন্টালিটি বা প্রেশার নেওয়ার মেন্টালিটি, যেটা কোর্টে কাজ করতে হলে প্রচুর মানসিক প্রেশার ফেস করতে হয়। সো ওগুলা মাইন্ডসেট নিয়ে যে না ঠিক আছে, আমি এখন এই প্রফেশনে আসছি, আমি আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি, আমি একটু নিজেকে টাইম দিব, ধীরে ধীরে আমি শিখবো এবং আমি এই প্রফেশনে সার্ভাইভ করব। সো ওখানে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই ধরনের একটা বিষয় থাকে আর কি। সো আপনি ফিট হবেন, আপনি সার্ভাইভ করতে পারবেন কোর্টে। তো এটা কি এভাবে করা যায় যে এই আমরা কি উপদেশটা এটাও দিতে পারি, বাই এনি চান্স ইফ দ্য কোর্ট সিস্টেমস আর ওপেন ইন বাংলাদেশ, আই এম অ্যাজিউমিং হুইচ ইজ, আপনি কি এনকারেজ করবেন যে যারা ইন্টারেস্টেড তারা একবার দুবার হলো আসলে কোর্টে যেয়ে নিজেদের চোখে একবার একটা প্রসিডিং দেখা, বা কিভাবে কি কাজ হচ্ছে সেটা দেখে দেন টু ডিসাইড whether they want to come there or not? বিকজ আমার একটা জিনিস মনে হয় অ্যাগেইন, একটা যেটা আপনি বলছেন কাজের ব্যাপার, আই ফুললি এগ্রি যে চ্যালেঞ্জ, হ্যাঁ অনেকে মানসিক একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বাট এখানে তো অ্যাকচুয়ালি কিছু ফ্যাসিলিটিও কিছু সমস্যা আসলেও আছে। এমনও তো হতে পারে যে আপনি যে কোর্টে প্র্যাকটিস করছেন সেখানে ন্যূনতম যেই ক্যান্টিনের একটা ব্যবস্থা থাকা দরকার, একটা বাথরুমের একটা ব্যবস্থা থাকা দরকার, বসার একটা ব্যবস্থা থাকা দরকার, সেটাও হয়তো নাই। এখন সেরকম একটা পরিবেশে কেউ যদি খাপ খাইয়ে নিতে না পারে, তাহলে তো সেটা আরো ডাবল দি চ্যালেঞ্জ তার জন্য, যেখানে ইমোশনালি একটা চ্যালেঞ্জের মুখে উনি আছেন, আবার এই বেসিক হাইজিন ফ্যাক্টর গুলো ওখানে মিটিগেট হচ্ছে না। তো আপনার কি মনে হয় যে আসলে ওখানে যে অবস্থাটা সচক্ষে দেখলে তারপরে ডিসিশন নেওয়াটা বেটার, নাম্বার ওয়ান? আর টু হচ্ছে এটা করলে আবার হিতে বিপরীত এটাও হয় নাকি, যার আসলে ইচ্ছা আছে তার হয়তো মনে হলো যে না আমি প্রফেশনে আসবো না, ইউনো I'll explore something outside, আমি হয়তো বাইরে চলে গেলাম, আমি হয়তো বাইরে লয়ার হলাম, সেরকম একটা ব্যাপার হতে পারে। হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ, এরকম অ্যাকচুয়ালি অনেক ছেলে মেয়েকে চিনি, আমাদের রেগুলার দেখা হয় যারা হচ্ছে এই চ্যালেঞ্জের কারণে এই প্রফেশন চেঞ্জ করে, ইভেন এলএলবি করে এনরোলড লয়ার হয়েও কোর্টে প্র্যাকটিসটা পছন্দ করে না। সো এটা অ্যাকচুয়ালি একদিকে হচ্ছে আমাদের এই যে 6 মান্থের যে ইন্টার্নশিপ বা যেই পিরিয়ডটা থাকে ম্যান্ডেটরি ওটা লয়ার হওয়ার জন্য, বার কাউন্সিলে পরীক্ষা দেওয়ার জন্য, ওই টাইমটাতে কিন্তু উইদিন 6 মান্থস মোটামুটি সবার একটা আইডিয়া হয়ে যায় কোর্ট সম্পর্কে, যে এখানে এরকম, এখানের পরিবেশটা এরকম, এনভায়রনমেন্ট এরকম, এবং এখানে তুমি সার্ভাইভ করতে হলে কিভাবে থাকতে হবে, এবং সিনিয়র আমাদের প্রফেশনে যে সিনিয়রের কাছ থেকে শিখা, আমি কারো আন্ডারে কাজ করব, তার সাথে থাকা, সেই জিনিসগুলোও কিন্তু চলে আসে। এটা 6 মাসের যদি ইন্টার্নশিপ ঠিক মতো করে, সেই কোর্স পিরিয়ডটা টার্মটা কমপ্লিট করে, সে তখন ততদিনে মোটামুটি বুঝে যায়। আমার ওয়েল নোন অনেক মানুষজন আছে যারা 2-3 দিন কোর্টে এসে তারা ডিসাইডেড যে না আমি আর এখানে এইটা, দিস ইজ নট মাই প্লেস। সো এরকম এটা অ্যাকচুয়ালি, এবং আমি মনে করি আমাদেরকে যেটা হয়েছিল আমাদের গ্রাজুয়েশনের টাইমটাতে, যদি কোর্টে আমাদেরকে ভার্সিটি থেকে বা ওরকম যদি সিস্টেম থাকতো যে আমাদেরকে নিয়ে একটু পরিবেশটা চেনাবে, তাহলে হয়তো আরো ইজিয়ার হতো আমার সাথেও অনেকের জনের জন্য, যে আমরা বুঝতে পারতাম পরিবেশটা আসলে ধীরে ধীরে। এটা সরি, কেন এটা ওয়াই ইউ সেইং যে ইউনিভার্সিটি থেকে করলে ভালো হতো? মানে যে কেউ তো যেতে পারে রাইট কোর্টে? জি, বেসিক্যালি যে কেউ যেতে পারলেও একটা কোর্ট নিয়ে না আসলে মানুষের একটা ফোবিয়া থাকে। আপনি অনেকের কিন্তু, আমার পরিচিত অনেকজন বলে হ্যাঁ কোর্টে যাব, চিটং কোর্ট অনেক সুন্দর, ঘুরতে যাব, বাট কেউ নিজে গিয়ে আসলে ওই পরিবেশটা, ওটা অনেক বড় একটা জায়গা, একা গিয়ে কেউ খুঁজে ওখানে বসার মতো আপনার ওয়েল নোন কেউ না থাকলে বা নিজে গিয়ে কমফোর্টেবল ফিল করবে না। সো যদি ভার্সিটি যারা অনার লয়ার্স যারা বানাবে, মানে ল প্রফেশনের জন্য যারা রেডি করছে আমাকে, তারা যদি এনকারেজ করে, বা তারা যদি, এখন যেমন হয় যে কিছু সাবজেক্ট আছে যেখানে কোর্টে ভিজিট হয়, সেগুলো যদি আরো বেশি পরিসরে হতো, তাহলে আই থিঙ্ক এটা আরো ইজি হতো গ্রাজুয়েশন কালীন সময়টাতেই, যে ডিসাইড করা যে বেদার আমি কোর্টে আসতে চাই আর নাকি আসতে চাই। আচ্ছা, থ্রুআউট ইউর জার্নি যখন আপনি পড়াশোনা করলেন, তারপর বার এক্সামের জন্য প্রিপারেশন নিলেন, হোয়াট আর দ্য সাবজেক্টস, হোয়াট আর দ্য কোর্সেস ইউ অ্যাকচুয়ালি হ্যাড টু গো থ্রু? একটু যদি আইডিয়া দিতেন তাহলে বুঝতে পারতো বিওরা কি পড়াশোনা তাদের করতে হয়। জি, বেসিক্যালি বাংলাদেশের যে যে সাবজেক্ট গুলো আছে, যে শুরুতে কিছু সাবজেক্ট আছে যেমন যেখানে প্রমাণ ল, জুরিসপ্রুডেন্স,
এই ধরনের সাবজেক্ট গুলো থাকে, যেগুলো হচ্ছে একদম বেসিক লয়ার্স বেসিক সাবজেক্টস। সেটা ছাড়াও আপনার সিভিল কোড, কোড অফ সিভিল প্রসিডিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন, তারপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের অনেকগুলা সাবজেক্ট কোর্স থাকে। তো আরো বেশ কিছু সাবজেক্ট, এখন যেমন অনেক সাবজেক্ট ইনক্লুড করা হচ্ছে, এখন প্রায় সব প্রাইভেট ভার্সিটিতেই, যেমন নারী শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল হয়েছে, যে আইনটা আছে, এই ধরনের ছোট ছোট আইনগুলাও পড়ানো হয়। সো বেসিক্যালি আর এটা ছাড়াও আপনার সাবজেক্ট হচ্ছে, আর যেমন সি ল বা এই ধরনের যে জিনিসগুলো থাকে, রেলওয়েজ অ্যাক্ট, এই ধরনের সাবজেক্ট গুলো বেসিক্যালি কোর্সে মোটামুটি আসলে এত এত আইন আছে, খুব বেশি সংখ্যক সব আইন তো পড়ানো সম্ভব হয় না। তো মোটামুটি যেই জিনিসগুলো আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে, বা আপনি ইভেন কোর্টে প্র্যাকটিস না হোক, আপনি কর্পোরেট সেক্টরে যান বা ব্যাংকিং সেক্টরে যান, এই ধরনের সব আইনই মোটামুটি একটু অনার্সেই একটু পড়ানো হয় স্টুডেন্টদেরকে। তো এখানে কি শুধু স্পেসিফিক আইনগুলোই পড়ানো হয়, নাকি লিগ্যাল রিসার্চ বা আমি জানি না কেস ল বা কমন ল? জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, এই বিষয়গুলো থাকে, রিসার্চ থাকে, এবং যে প্র্যাকটিক্যাল কিছু বিষয় থাকে, ছেলে মেয়েদের যে বিষয়গুলো করানো হয়, যে ওগুলো একদম শেষের দিকে করানো হয় ইউজুয়ালি, যে কোর্টে গিয়ে যে থাকে। আই এম শিওর সরি এথিক্সও নিশ্চয়ই থাকে, রাইট? প্রফেশনাল এথিক্স। জি জি, এটা বার কাউন্সিলের একটা এথিক্স এর একটা আলাদা ল আছে, সেটা আমাদের যেটা বার কাউন্সিল এক্সামে ম্যান্ডেটরি আছে, ওই সাবজেক্টটা ওটা করতে হয়। দ্যাট ইজ হোয়াট ইউ স্টাডি নট when you are in university, but যখন আপনি বার এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমি যেমন পড়িনি, আমি নট শিওর যে রিসেন্টলি অ্যাড করা হয়েছে কিনা ভার্সিটি গুলোতে এই সাবজেক্টটা, বাট বার কাউন্সিলের যে লয়ারদের প্রফেশনাল এটিকেট বিষয়ে যে সাবজেক্টটা আছে, যে লটা আছে, ওটা আমরা যখন দিয়েছি এক্সাম, ওই সময় বার কাউন্সিলের পরীক্ষার সময় শুধু সিলেবাসে ছিল, বাট আমি অনার্স পড়িনি সেই সাবজেক্ট। আমি কেন প্রশ্নটা আপনাকে করছি সুমানা, কারণ আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে পড়াশোনা যেটা করা হয় সেটার পরেও কিন্তু আসলে কাজ শেখা হয় না, কাজ আবার আলাদা করে শিখতে হয়। আমি বুঝতে চাচ্ছি যে তাহলে পড়াশোনার যে ডিজাইনটা করা হয়েছে সেটা আসলে কতটুকু এই প্রফেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে? হ্যাঁ, এখানে আরো একটা জিনিস, যে আমি যেখানে কাজ করি, যে লোয়ার কোর্ট বলি আমরা, নিম্ন আদালতে, বাংলার কিন্তু প্রচলন, সবকিছু হয় বাংলায়, আমাদের কথা, আমাদের সাবমিশন, আর্গুমেন্ট, আমাদের প্রত্যেকটা জিনিস বাংলায় হয়। কিন্তু আমরা যখন অনার্স পড়ি সেটা কিন্তু ইংলিশে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার ইংলিশেই পড়তে হয়, এলএলবি অনার্সটা ইংলিশে হয়। সো তখন কিন্তু একটা, যখন আপনি কোর্টে আসবেন, আপনার জন্য কিন্তু বাংলা টার্ম গুলা নতুন, একটা শব্দ নতুন, অনেক কিছু নতুন শুনি বা শিখি। এটাও কিন্তু একটা ফার্সিও আছে, আরো কিছু ফার্সি, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক শব্দ আছে। সো বিষয়টা হচ্ছে যে পড়ার সাথে ওই ক্ষেত্রে অনেক বড় একটা ডিফারেন্স। আপনি ইংলিশে পড়লেন সবগুলো সাবজেক্ট, কিন্তু আপনি যখন বার কাউন্সিলের পরীক্ষায় যেমন অপশনস আছে, আপনি ইংলিশে দিবেন অর বাংলায়, কিন্তু তখন যেমন আমি বাংলায় দেওয়া চুজ করেছিলাম, কারণ বাংলায় হলে আমি কোর্টে আসবো, আমি প্র্যাকটিস করব, সেই জিনিসটা থাকবে, বাংলাটা শেখা হবে। কিন্তু অনার্সটা আমি ইংলিশে করলাম, কিন্তু আমি কোর্টে এসে সম্পূর্ণ বাংলায় সবকিছু করছি। আচ্ছা, সো এটা আপনার এর আগের পড়াশোনা কি বাংলা মিডিয়ামে ছিল? জি, বাংলা মিডিয়ামে। সো দ্যাট অলসো হেল্পড ইউ। এন্ড কেউ যদি ইংলিশ মিডিয়াম থেকে এসে এলএলবি করার চিন্তা ভাবনা করে, তাহলে কি আপনি ডিসকারেজ করবেন? না, ডিসকারেজ করছে, অনেকেই করছে, যেমন অনেকেই আছে যারা ইংলিশ মিডিয়াম, কিন্তু বার কাউন্সিলের এক্সামটা অনেকে ইংলিশে দেওয়ার সুযোগ আছে, আবার অনেকে ইংলিশ থেকে বাংলায়, বার কাউন্সিলের এক্সাম দুটাতে দেওয়ার সুযোগ আছে। বাট আমি যেটা বলছি, যে যদি নিম্ন আদালতে আপনি কাজ করেন ফুল টাইম লয়ার হিসেবে, তখন আপনি কিন্তু অনার্সটা পড়লেন ইংলিশে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে, কিন্তু আপনি যখন কোর্টে আসলেন তখন সম্পূর্ণ বাংলায় সবকিছু করতে হয় আর কি। এটা একটা, আই থিঙ্ক এটা, এই জিনিসটা একটা হিউজ চেঞ্জ আনা দরকার আসলে। আচ্ছা, গুড পয়েন্ট। এই আরেকটা ব্যাপার নিয়ে আমাদের ভিউয়াররা খুব আসলে একটু জানতে চান, এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব স্বাভাবিকভাবে ইন্টারেস্টিং একটা টপিক সবার জন্য, সেটা হচ্ছে ইনকাম পোটেনশিয়াল। সো ওয়েন উই টক অ্যাবাউট মেকিং মানি, ইউ বিং এ লয়ার, আপনি যখন শুরু করছেন,
অ্যাজ ইউ সেড যে এখানে কাজ শেখার একটা ব্যাপার আছে। সো আই এম অ্যাজিউমিং একটা সময়ের ভিতর দিয়ে সবাইকেই কিন্তু যেতে হয় যেখানে হয়তো টাকা পয়সার চেয়েও কাজ শেখাটা একটা বড় উদ্দেশ্য থাকার কথা। তো যারা এখানে আসেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন, যে এই যে ইনকামের যে ব্যাপারটা, ওনারা যে কোর্টে প্র্যাকটিস করছেন, যে কোর্ট থেকে শুরু করবেন, সেটা কি ধরনের ইনকাম পটেনশিয়াল সেখানে আছে এবং তাদের কি এক্সপেক্ট করা উচিত, কি এক্সপেক্ট করা উচিত না, সেটা যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, এটা তো সম্পূর্ণ প্রাইভেট প্র্যাকটিস। সো ইট টেক্স, যেই প্রফেশনের সাথে প্র্যাকটিস শব্দটা থাকে সেখানে ইট টেক্স টাইম টু, মানে ইনকামের জন্য আপনাকে সময় দিতে হবে। এবং আগেরকার যুগে বা আরো 50-100 বছর আগে সব আমাদের সমাজে ছিল একটা এলিট সোসাইটির ছেলে মেয়েরা ল প্রফেশনে আসতো। সো এটা হচ্ছে ধরে নেওয়া হয় যে তখন তখন এলিট সোসাইটির ছেলেমেয়েরা আসতো, এটা একটা প্রফেশন ছিল যে এলিট সোসাইটির মানুষজনই লয়ার বা ব্যারিস্টার হবে। বাট এখন যেমন খুবই সাধারণ ঘরের সব ছেলেমেয়েরা আসছে, কিন্তু আনফরচুনেটলি যে এখানে ইনকামটা আপনি যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে আপনার জন্য অনেক টাফ হয়ে দাঁড়ায়। কারণ আপনি এই জন্যই এলিট সোসাইটির ছেলেমেয়েরা আসতো। আই থিঙ্ক ওটার ওই রিজনটা হতে পারে, ওটা একটা এরিস্টোক্রেট, একটা এলিগেন্ট সাবজেক্ট ছিল, বা ওই ধরনের ফ্যামিলির ছেলে, জমিদারের ছেলেরা হতো লয়ার ব্যারিস্টার। বাট এখন যেহেতু খুব সাধারণ ছেলেমেয়েরা আসছে, কিন্তু ইনকামের সাথে আসলে সার্ভাইভ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে এখন। তো ফ্যামিলি সাপোর্ট না হলে, কেউ যদি কোর্টে শুধু প্র্যাকটিস করবে, মানে একদম যেমন আমার যেমন ল ব্যাকগ্রাউন্ডের আমার ফুল ফ্যামিলিতে কেউ নেই, সো আমার জন্য এক ধরনের সার্ভাইভাল স্কিল নিয়ে আমি যেতে হয়েছে বা একভাবে সার্ভাইভ করতে হয়েছে। সো ওই ধরনের, যে ধরে নিতে হবে যে আমরা বলি যে 5-10 বছর আপনি টাকার কথা চিন্তা করবেন না, আপনি শুধু শিখেন। এরপরে একটা সার্টেন টাকার সময় পর টাকা আপনার পিছে দৌড়াবে। সো আপনি এর আগের মুহূর্তটা আপনাকে শিখতে হবে, শিখলে আপনি এমনি কাজ আসবে আপনার কাছে। তো এই জন্য 5 to 10 years ডিপেন্ডিং অন কার কি ক্যাপাবিলিটি। 5 years ও অ্যাকচুয়ালি বলা যায় না, এটা আসলে কতটুকু আপনি শিখছেন, টাইম দিচ্ছেন। এবং এখানে আপনি যত টাইম দিবেন তত আপনি শিখবেন, যত টাইম দিবেন আপনার নেটওয়ার্কিং হবে, সবকিছু মিলে আস্তে আস্তে আপনি ইনকামের যে ব্যাপারটা আসে সেটা দেখতে পাবেন। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যেটা পুরোটাই প্রাইভেট প্র্যাকটিস, বাট देयर আর অলসো অপরচুনিটিস ফর পিপল টু ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট অর ফর কোম্পানিজ অ্যাজ ওয়েল, কারেক্ট? ইয়েস ডেফিনেটলি। এবং গভর্নমেন্টের যে পোস্ট গুলা থাকে লয়ারদের জন্য, ওটা খুবই খুবই সংখ্যায় খুবই কম। ওগুলো সব শুধু স্পেসিফিক কোর্স গুলার জন্য থাকে, এবং আর বিভিন্ন গভর্নমেন্ট বডি, সিটি কর্পোরেশন অর এই ধরনের অর্গানাইজেশন গুলোতে, বডি গুলোতে থাকে কিছু অ্যাপয়েন্টেড লয়ার থাকে তাদের। কিন্তু বেসিক্যালি আপনার যদি চিন্তা করেন যে জি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ শুনতে জি। সো বেসিক্যালি যখন আপনার এই ইয়েটা খুব কম আর কি। আর যদি যেমন কোর্টের প্র্যাকটিসের ক্ষেত্রে গভর্নমেন্ট লয়ার খুব কম সংখ্যক অ্যাপয়েন্ট করা হয়। আর সেটা ছাড়াও আপনার যদি একটা জিনিস হচ্ছে, লয়ার হলে আপনি ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ব্যাংকস আপনাকে অ্যাপয়েন্ট করে, অথবা বিভিন্ন কর্পোরেট ফার্ম আছে যারা লয়ার্স নেয়, অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আলাদা লিগ্যাল ডিপার্টমেন্ট থাকে তাদের, সেখানে কাজ করা যায়। কিন্তু যদি আপনি ফুল ফ্লেজড কোর্টে থাকতে চান, তখন হচ্ছে সেটা অ্যাকচুয়ালি প্রাইভেট প্র্যাকটিসের মতোই হয় আর কি। তাদের আলাদা নিজস্ব ইন্ডিভিজুয়াল মামলা থাকে, সেভাবে কাজ করে। এবং কোর্টে যারা বসছেন তারা তাহলে সবাই চেম্বার যেগুলো করছেন ওনারা ওখানে নিজেরা ভাড়া দিচ্ছেন বা নিজেরা ব্যবস্থা করে নিচ্ছেন, কারেক্ট? জি it's very expensive right now. চিটাগং হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি, বা সো ওটা অনেক এক্সপেন্সিভ একটা বিষয় আছে এখন এই মুহূর্তে। এই জন্য এই প্রফেশনটা দিন দিন আরো, লয়ার বাড়ছে কিন্তু ওই হিসেবে চেম্বার বাড়ছে না, জায়গা বাড়ছে না। সো আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে প্রফেশনটা এই মুহূর্তে। ওকে, সো তাইলে যেই আমরা একটু আগে হাইজিন ফ্যাক্টরের কথা বলছিলাম, যেগুলো অনেকের জন্য একটু বাধার কারণ হতে পারে, এটা কি এটার উপরে ডিপেন্ড করে কোন চেম্বারের সাথে কে অ্যাটাচড হচ্ছেন, কোথায় প্র্যাকটিস করছেন, সেটা তো মনে হয় একটা ডিফারেন্স মেক করে, তাই না? জি
সরি, প্রশ্ন আমি বুঝতে পারিনি। যে হাইজিন ফ্যাক্টর গুলোর কথা আমরা বলছিলাম, এই যে ক্যান্টিন, ওয়াশরুম, এগুলো সুবিধা, তো এটাও তো তাহলে ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন চেম্বারের সাথে অ্যাটাচ হচ্ছেন, বিকজ সবাই হয়তো কোর্টে নাই, কেউ কেউ হয়তো কোর্টের বাইরে। জি জি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি আপনি একটা বড় চেম্বারে, একটা ওয়েল নোন চেম্বারে যাবেন, ওটার এনভায়রনমেন্ট এক ধরনের, আপনি একা প্র্যাকটিস করবেন সেটা এক ধরনের। আর আমাদের কোর্টে যেমন ইউজুয়ালি যে নিম্ন আদালতে, যে লোয়ার কোর্টে হাইজিন বা ফুডের যে ক্যান্টিন, ওগুলো সব একই সাথেই থাকে ওখানে। সো ওটা একটা ইস্যু, হাইজিন ইস্যু যদি চিন্তা করা হয়। যেমন তো তারপরও আমাদের যেমন এখন মেয়েদের অনেক আগে থেকে মেয়েদের আলাদা কমন রুম আছে, রেস্টরুম আছে, কিন্তু বেসিক্যালি হাইজিনের ইস্যুটা অনেক বড় একটা ইস্যু, এবং অনেক বড়। এটার কারণে অ্যাকচুয়ালি অনেক মেয়ে আছে যারা এই প্রফেশন থেকে প্রফেশন চেঞ্জ করার ডিসিশন নেয়। ওকে, সো এই যে বড় ল ফার্ম গুলো আছে, তাদের এখানে কাজ করতে হলে হোয়াট আর দ্য স্কিল সেটস অর হোয়াট আর দ্য characteristics that they look for in a lawyer, যিনি হয়তো রিসেন্টলি বার কাউন্সিলের এক্সাম পাস করেছেন, আপনিও দাঁড়ালেন, আরেকজন দাঁড়ালো, what they will be looking for to take that person in the firm? বেসিক্যালি বড় ফার্ম গুলোতে আপনাকে যদি নেয়, এখন অ্যাকচুয়ালি এত কম্পিটিশন ইন টার্মস অফ আপনার লয়ার্স অনেক বেশি, ল স্টুডেন্ট গ্রাজুয়েশন করা স্টুডেন্ট অনেক বেশি। তারা ফার্স্ট অফ অল দেখবে আপনি কোন অর্গানাইজেশন থেকে আসছেন, আপনার ডিগ্রিটা কোথাকার। আপনি যদি ইউনিভার্সিটি, আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির হন আর একটা প্রাইভেট ইউনিভার্সিটির হন, সেখানে তাদের প্রেফারেন্স তারা ক্লিয়ার থাকে, শুরু থেকেই তারা প্রেফার করবে ঢাকা ইউনিভার্সিটি। আর আপনি যদি বারেট ল করে আসেন বাইরে থেকে, তখন সেই ব্যারিস্টার বা তাকে প্রাধান্য দেয়। এটা খুবই কমন বিষয়। বা এই জিনিসগুলো থাকে শুরুতে, যখন আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনার কোর্টের বা আপনার সেই লাইনে, ওই ক্ষেত্রে আপনাকে তখন এই জিনিসগুলো একটা বড় ফ্যাক্টর হয়। আপনার গ্রাজুয়েশন কবে, বা আপনার কতদিন প্র্যাকটিস, আপনি কতটুকু জানেন, আপনার কনফিডেন্স লেভেল, আপনার নলেজ, এই জিনিসগুলো ম্যাটার করে। এবং এখানে কি আপনার বাচনভঙ্গি, কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, এগুলো তো নিশ্চয়ই তাদের কাছে বিবেচ্য বিষয়। ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই। ওকে, ঠিক আছে। সুমনা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আসলে আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন। আমি লাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমরা সাধারণত যেটা আমাদের রিসোর্স পার্সনদের সবসময় করি, সো ইন ইউর প্রফেশন সো ফার, কোন একটা মজার ইনসিডেন্ট দ্যাট ইউ স্টিল রিমেম্বার এন্ড ইউ স্টিল লাভ, এরকম কোন ঘটনা কি আপনি মনে করতে পারেন যেটা আমাদের ভিউয়ারদের সাথে শেয়ার করতে পারেন? আচ্ছা, মজার ইনসিডেন্ট আসলে ডে টু ডে কিছু না কিছু হয়, মজার হয়, অনেক কিছুই হয় কোর্টে। কোর্টটা আসলে একটা খুব সিরিয়াস জায়গা, কিন্তু ইভেন এমনও হয় যে আমরা অনেক সময় কোর্টের বকা খাই, তারপরেও মনে হয় কি যে একটা বিষয়টা থাকে কি যে হয়তো কোন একটা নিজে ভুল করলাম, কিন্তু জাজ বা যিনি আছেন বিজ্ঞ বিচারক, তিনি একটা বকা দিলেন, বকা দিয়ে আবার বুঝতে পারলেন যে আসলে এটা ভালো হয়নি, এই জিনিসটা আসলে ওইভাবে বলাটা ঠিক হয়নি। এরকম অনেক অনেক মজার ইনসিডেন্ট হয়, আসলে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো তখন ওই মুহূর্তে প্রথম খুব খারাপ লাগতো যে বিষয়টা, কিন্তু এখন ব্যাপারটা চিন্তা করলে খুব ফানি মনে হয় আর কি। আচ্ছা, তবে আপনি আসলে আনন্দ কাজের মাঝখানেই খুঁজে পাচ্ছেন, মানে দ্যাট অলসো শোজ আপনার ইন্টারেস্ট লেভেল ইন দিস প্রফেশন। হয়তো অনেকে কাজের মাঝখানে আনন্দ খুঁজে পাবে না, আপনি পাচ্ছেন, হেডস অফ এটা এর জন্য। সো সুমনা, থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনার সময়ের জন্য। Again, viewers will find this very, very useful, and I'm pretty sure there are viewers who are actually actively exploring যে আমরা law profession আসবো কি আসবো না. So thank you so very much once again.